একজন নাকি প্রথম জীবনে চা বিক্রি করতেন, পরের ৩৫ বছর ভিক্ষা করে কাটিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে রাজনৈতিক কেরিয়ারের শুরু। প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী, তারপর দুবার ভারতের প্রধানমন্ত্রী। বিজেপিকে কার্যত একাই টেনে নিয়ে চলেছেন ৭৩ বছরের বৃদ্ধ নরেন্দ্র দামোদর দাস মোদী। অন্যজন ভারতের সবথেকে চর্চিত রাজনৈতিক পরিবারের ছেলে, যার বাবা, ঠাকুমা, ঠাকুমার বাবা দেশের প্রধানমন্ত্রীর পদে ছিলেন। তার জন্ম হয়েছিল প্রধানমন্ত্রীর নাতি হিসেবে। কিছুদিনের মধ্যেই তার পরিচয় হয় ভারতের প্রধানমন্ত্রীর ছেলে। তিনি ৫৩ বছরের রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রা ও ভারত জোড়ো ন্যায় যাত্রার পর যার জনপ্রিয়তা এখন ক্রমশ বাড়ছে। বর্তমান ভারতীয় রাজনীতির এই দুই চরিত্র নিয়ে সর্বত্র আলোচনা। দুজনের সমর্থকরাই বলেন তাদের প্রিয় নেতাই জনপ্রিয়তার শীর্ষে। বিভিন্ন গদি মিডিয়াও নিজেদের মতো করে সমীক্ষা চালাচ্ছে কে বেশি জনপ্রিয় তা জানাতে। এবং এই সব গদি মিডিয়াতে প্রত্যাশিতভাবে নরেন্দ্র মোদী এগিয়ে থাকছেন। এই সব সমীক্ষা কি সব সত্যি? জানার উপায় নেই, কারণ এই সব সমীক্ষায় নিজেদের মন গড়া জল মেশানো তথ্য হাজির করা যায় অতি সহজেই। জনগণের পক্ষেও তা যাচাই করে নেওয়ার কোনো উপায় নেই। আর যেসব তথ্য যাচাই করে নেওয়া সম্ভব তা নিয়ে কিন্তু মুখে কুলুপ এই সব মিডিয়ার সমীক্ষকদের। আমরা আজকের এই এপিসোডে এর কিছুটা জানার চেষ্টা করব, একেবারে কিছু তথ্যের নিরিখে। আর সেই তথ্যগুলি কিন্তু আপনার হাতের মধ্যেই রয়েছে, যা থেকে আপনারা অন্তত কিছুটা জানতে পারবেন সামাজিক মাধ্যমের হিসেব কিভাবে কাকে কতটা এগিয়ে রেখেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন নরেন্দ্র মোদীর অন্ধভক্ত বা আইটি সেলের ভাড়া করা বাহিনী লাগিয়েও রাহুলের থেকে জনপ্রিয়তায় কতটা পিছিয়ে পড়েছেন আমাদের বিশ্বগুরু। আর কিভাবে তা হচ্ছে তাও জানাবো এই ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে এটি আরো মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। বর্তমান ভারতকে ডিজিটাল ভারত বা স্মার্ট ভারত বললে অত্যুক্তি হবে না। মানুষকে চাকরি, খাদ্য, শিক্ষা, বাসস্থান দিতে না পারলেও সবাইকে মোবাইল ব্যবহারে একরকম বাধ্য করিয়েছে আমাদের সরকার। গরিবস্য গরিব মানুষকেও বিনামূল্যের রেশন বা ১০০ দিনের কাজের টাকা পেতে হলে দরকার পড়ে মোবাইলের। পৃথিবীতে সবথেকে বেশি মোবাইল ব্যবহারকারীর দেশ ভারত। আমাদের দেশে ১২০ কোটি মোবাইল গ্রাহক রয়েছেন। পরিসংখ্যান বলছে এর মধ্যে ৪৬ কোটি মানুষ ইউটিউব ব্যবহার করে। নিজস্ব ইউটিউব চ্যানেল তৈরি করে এই বিপুল পরিমাণ মানুষের কাছে পৌঁছে যাওয়া ভোটের প্রচারের একটা সহজ রাস্তা। বিজেপি এবং কংগ্রেস, বিশেষ করে বলা যায় মোদী এবং রাহুল, দুজনেই এই ৪৬ কোটি ইউটিউব ব্যবহারকারীর কাছে মোবাইলের মাধ্যমে তাদের বার্তা পৌঁছে দিতে চাইছেন। এজন্য তারা তৈরি করেছেন নিজেদের টিম। মোদির ইউটিউব চ্যানেলে এর মধ্যেই ২৬,০০০ ভিডিও আপলোড করা হয়েছে। তুলনায় রাহুলের টিম ধারে ও ভারে অনেক ছোট। তারা আপলোড করেছে মাত্র ২৩০০ মতো ভিডিও, মানে মোদির মাত্র ১০%-এরও কম। এবার আমরা এই দুটি ইউটিউব চ্যানেল খতিয়ে দেখে জানাবো কে কতটা জনপ্রিয় এই মাধ্যমে। নরেন্দ্র মোদীর যে ইউটিউব চ্যানেলটি আছে তার সাবস্ক্রাইবারের সংখ্যা ২,৩৪,০০,০০০। অন্যদিকে রাহুল গান্ধীর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা মাত্র ৫৬ লক্ষ, যা মোদীর ইউটিউবের ১/৪ মানে সিকি ভাগেরও কম। তার মানে সাবস্ক্রাইবারের হিসেবে মোদী ৪ গুণ এগিয়ে রাহুলের চেয়ে। কিন্তু নরেন্দ্র মোদীর এই যে ২,৩৪,০০,০০০ সাবস্ক্রাইবার, তারা কি সত্যি করেই গ্রাহক, মানে স্বেচ্ছায় গ্রাহক, নাকি জোর করে বা ধরে করে সাবস্ক্রাইবার? যারা স্বেচ্ছায় কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেন তাদের সমাজ মাধ্যমের ভাষায় বলা হয় জেনারিক সাবস্ক্রাইবার। এই ধরনের সাবস্ক্রাইবাররা আসেন চ্যানেলের কন্টেন্টকে ভালোবেসে, তাই তারা পরের কন্টেন্টটাও দেখতে আগ্রহী হন।
চাপে পড়ে বা অন্য কোনো কারণে যারা সাবস্ক্রাইবার হন তাদের কোনো আগ্রহ থাকে না চ্যানেলের কন্টেন্টের উপরে। তাই মোদির এই 2.25 কোটি সাবস্ক্রাইবারের মধ্যে কতজন আগ্রহী নরেন্দ্র মোদির কথা শুনতে বা তার দেওয়া ভিডিও দেখতে? এবার আসুন সেই তথ্যে। পরিসংখ্যান বলছে মোদি বিভিন্ন সময় তার জনসভা, রোড শো, এমনকি বিভিন্ন গদি মিডিয়াতে যে ইন্টারভিউ দিচ্ছেন তা আপলোড করা হচ্ছে তার ইউটিউব চ্যানেলে। মোদি তার যে জনসভাগুলোর ভিডিও আপলোড করছেন তার দর্শক সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। কিরকম? গত 14ই মে ঝাড়খণ্ডে হওয়া একটি জনসভার ভিডিও তার চ্যানেলে আপলোড করেছেন মোদি। 5 ভাগে ভাগ করে সেই ভিডিওটিকে আপলোড করা হয়েছে। 5 বার আলাদা আলাদাভাবে আপলোড করার পরেও দর্শকের সংখ্যা মাত্র 30,000 পার করেছে। 2.25 কোটি সাবস্ক্রাইবারের বিশ্বগুরুর চ্যানেলের হাল কি তাহলে বুঝতেই পারছেন। আর একটা উদাহরণ দিই। ওই দিনই অর্থাৎ 14ই মে যোগী রাজ্যে মোদি নিজের কেন্দ্র বারাণসীতে মনোনয়ন জমা দেওয়ার পর বিশাল জাঁকজমক করে জোটের সব নেতাকে পাশে রেখে গদি মিডিয়াকে সঙ্গে নিয়ে একটি এলাহি রোড শো করেন। সেই ভিডিও তিনি আপলোড করেছেন তার ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটির ভিউ মাত্র 1,30,000 পার করেছে। চ্যানেলের সাবস্ক্রাইবারের সঙ্গে দর্শকের শতাংশ দেখলে মোদির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের মাত্র 8%-এরও কম মানুষ এই ভিডিওটি দেখেছেন। তার বেশিরভাগ ভিডিওর ভিউ মোট সাবস্ক্রাইবারের 1%-ও পার করেনি। আশ্চর্য কাণ্ড। গত 13ই মে মহারাষ্ট্রে করা মোদির জনসভার ভিডিও তার চ্যানেলে আপলোড করা হয়েছিল। তার দর্শক এখনো পর্যন্ত মাত্র 55,000-এর কিছু বেশি। এরকমই বেশিরভাগ ভিডিওর ভিউই 1 লক্ষের গণ্ডি পেরোতে পারেনি। কিছু ভিডিওতে 1 লাখের বেশি ভিউ হলেও প্রশ্ন থেকেই যায়, যেখানে সাবস্ক্রাইবার 2,30,00,000 লাখ সেখানে ভিউ মাত্র 1-1.5 লাখ কেন? প্রশ্ন আসতেই পারে, এই কোটি কোটি সাবস্ক্রাইবার কি তাহলে মোদির ভিডিও দেখতে মোটেই আগ্রহী নন? তাহলে তারা কেমনতর ভক্ত? মোদি সরকারের থেকে কোটি কোটি টাকা বিজ্ঞাপন পাওয়া চ্যানেলগুলি যেভাবে তাকে জনপ্রিয় বিশ্বগুরু হিসেবে দেখাচ্ছে, সত্যিই কি তিনি ততটা জনপ্রিয়? নাকি সবই টিভি চ্যানেলের প্রচারের গিমিক বা বিজেপির আইটি সেলের তৈরি একটি গেম প্ল্যান? নাচ, গান, এন্টারটেনমেন্ট ছাড়াও আমাদের দেশে রাজনৈতিক বিশ্লেষণের বহু ইউটিউব চ্যানেল আছে। বিখ্যাত সাংবাদিক রবিশ কুমারের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 1 কোটি। তার ভিউ মোদির চ্যানেলের তুলনায় অনেক বেশি। মোদির টোটাল সাবস্ক্রাইবারের শতাংশ অনুযায়ী ভিউয়ের তুলনা এত কম বলেই তা অনেককে বিস্মিত করেছে। সারা দেশের মাত্র 30-40 হাজার বা লাখখানেক লোক যদি মোদির ভিডিও দেখেন, তাহলে কি তাকে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তকমা দেওয়া যায়? এ তো গেল মোদির ইউটিউব চ্যানেলের হিসেব। এবার তাকানো যাক রাহুলের চ্যানেলের দিকে। অনেকেই বলেন রাহুল গান্ধীর নিজের পরিচয় বলে কিছুই নেই, পুরোটাই গান্ধী পরিবারের পরিচয়, পরিচিতি। বিজেপি তো কোটি কোটি টাকা খরচ করে এই উচ্চশিক্ষিত মানুষটিকে পাপ্পু বলে দাগিয়ে দেওয়ার নিরন্তর চেষ্টা চালিয়েছে। এহেন রাহুল গান্ধী বা কংগ্রেসের টিম কিন্তু সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট সক্রিয়। রাহুল বা কংগ্রেসের আইটি টিম অবশ্য তার সমস্ত কর্মসূচি ইউটিউবে আপলোড করে না। তারা অনেক রিসার্চ করে জনগণ কি ধরনের ভিডিও দেখতে চাইছেন সেই ধরনের ভিডিওই আপলোড করছেন এই চ্যানেলে। রাহুল গান্ধী সম্প্রতি উত্তরপ্রদেশের একটি সেলুনে গিয়ে দাড়ি গোঁফ ট্রিম করাচ্ছেন, সেই ভিডিও আপলোড করা হয়েছে। এই ভিডিওটি প্রায় 3,20,000 মানুষ দেখেছেন। এই ভিডিওটির ভিউ
এখন 42 লক্ষ ছাড়িয়ে গেছে। ওই দিনই অর্থাৎ 15ই মে রাহুল ওড়িশার একটি জনসভার ভিডিও আপলোড করেছিলেন। সেই ভিডিওটির অবশ্য তার দাড়ি কাটার ভিডিওর থেকে অনেক কম জনপ্রিয় হয়। মাত্র 92,000 ভিউয়ার সেই ভিডিওটি দেখেন, কিন্তু সেটাও মোদির 30,000 ভিউয়ের চেয়ে অনেক বেশি। 14 তারিখ রাহুল গান্ধী তার মা সোনিয়া গান্ধীর সঙ্গে ঘরে বসে একটি ফ্যামিলি অ্যালবামের পাতা উল্টাচ্ছেন, এরকম একটি ভিডিও আপলোড করা হয়। জনসভার ভিউয়ের সংখ্যাকে অনেক অনেক পেছনে ফেলে 4,48,000 ভিউ পেয়েছে মা ও ছেলের অ্যালবাম দেখার এই ভিডিওটি। 11ই মে তেলেঙ্গানাতে বাসে উঠে জনসংযোগ করেন রাহুল গান্ধী। সেটা কিন্তু তার জনসভার থেকে অনেকটাই বেশি ভিউ পায়। এটিরও ভিউয়ের সংখ্যা 3,29,000। দুজনের মধ্যে বিচার করলে নরেন্দ্র মোদীর থেকে রাহুল গান্ধীর চ্যানেলের ভিউর সংখ্যা অনেকটাই বেশি। 15 তারিখ মহারাষ্ট্রের জনসভায় নরেন্দ্র মোদী যখন 55,000 ভিউ পান, ঠিক ওই সময় ওড়িশার জনসভা করেছিলেন রাহুল গান্ধী। তার ভিডিওটি ইউটিউব পেজে 92,000 দর্শক দেখেছেন। মানে মোদির সিকিভাগ সাবস্ক্রাইবার নিয়েও রাহুল কিন্তু অনেক বেশি ভিউ পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। তাই ইউটিউব যুদ্ধের পরিসংখ্যান অনুযায়ী রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর থেকে এই মাধ্যমে জনপ্রিয়তাতে অনেকটাই এগিয়ে। গদি মিডিয়া দুজনকে নিয়ে নানা সমীক্ষা করলেও এই তথ্যটা কিন্তু কখনো সামনে আনে না। তবে ইউটিউবের দর্শক বা ইউটিউবের ভিউ কি ভোটে কোনো প্রভাব ফেলতে পারে? তা অবশ্য এখনো স্পষ্ট করে বলার সময় আসেনি। 4 জুন ভোটের ফল বের হওয়ার পরে এর উত্তর কি মিলবে? জনপ্রিয়তার দৌড়ে এখন কে এগিয়ে, তা নিয়ে আপনাদের রায় কি জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে আপনার এই ছোট্ট কাজটুকু আমাকে অনেক উৎসাহ যোগাবে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।